এই যে ভাগবত বাগা 12 ঘন্টার পরে আরো 4 ঘন্টা যোগ করে রোজ কেটে মরে। তোমার সোনার স্বপ্ন ভিতরে ভিতরে ওকে চাবুক মারে। সে চাবুক ওই সর্দারের চাবুকের চেয়েও করা। আচ্ছা বিশু দাদা, তুমি যে একদিন পুঁথি পড়ে পড়ে চোখ দুটো খোয়াতে বসেছিলে, তা তোমাকে আমাদের মতো মুখ্যদের সঙ্গে কোদাল ধরা কেন? এই এতদিন আছি, এই কথাটার জবাব বেরেন্সে কিছুতেই আদায় করা গেল না। অথচ কথা কানা সবাই জানে। কি বলো দেখি? আমাদের খবর নেবার জন্য ওরা তোমাকে চোর রেখেছিল। সবাই জানতিস যদি তো আমাকে জ্যান্ত রাখলি কেন? কেউ জানতো ও কাজ তোমার দ্বারা হলো না। ওমন আরামের কাজও নিতে পারলো না রে। আরামের কাজ? একটা সজীব দেহ তার পেছনে পৃষ্ঠব্রণ হয়ে লেগে থাকা। দুঃখ কি বিশু দাদা, আমরা তো তোমায় মাথায় করে রেখেছি। আচ্ছা, কতদিন তোমাদের কাজ ফুরোবে? বাজিতে তো দিনের শেষ লেগে না। একদিনের পর দুদিন, দুদিনের পর 3 দিন, সুরঙ্গ কেটেই চলেছে। এক হাতের পর 2 হাত, 2 হাতের পর 3 হাত, তাল তাল সোনা তুলে আনছি। এক তালের পর 2 তাল, 2 তালের পর 3 তাল, চক্ষুপুরে অঙ্কের গরঙ্গ সার বেঁধে চলেছে। কোনো অর্থে পৌঁছয় না। তাই তো ওদের কাছে আমরা মানুষ নই, কেবল সংখ্যা। বাবু ভাই, তুমি কোন সংখ্যা? পিঠের কাপড়ে দাগা আছে, আমি 47-এর ফ। আমি 69-এর নুমো। গায়ে ছিল মানুষ, আর এখানে হয়েছি 10-25-এর 6। মুখের উপর দিয়ে জুয়ো খেলা চলছে, জুয়ো খেলা। নবান্নের সময় হয়ে গেল বলে গ্রামে গ্রামে তার জোগাড় চলছে। পাইপড়ি একবার বাড়ি চলো, একবার যদি সর্দার দিকে স্ত্রী বুদ্ধিতে সর্দারকে এখনো চেনোনি বুঝি? কেন? তোকে দেখি তো আমার হ্যাঁ, বেশ ছকছকে, মকরের দাঁত, খাঁজে খাঁজে বড় পরিপাটি করে কামড়ে ধরে। তখন মকররা স্বয়ং ইচ্ছে করলেও আর আলাদা করতে পারে না। ওই যে সর্দার, তাহলেই হয়েছে। আমাদের কথাও নিশ্চয়ই শুনেছে। এমন তো কিছু বলেনি যাতে। বেয়ান কথা আমরা বলি, মানে যে করে ওরা। কাজে কোন কথার দিকে কোন চালে আগুন লাগায় কেউ জানে না। সর্দার বেটা, সর্দার বেটা, কি আপনি খবর ভালো তো? পাইপড়ি একবার বাড়ি থেকে ছুটি নাও। কেন? যে বাসা দিয়েছি সে তো খাসা, বাড়ির থেকে অনেক ভালো। সরকারি খরচে চৌকিদার পর্যন্ত রাখা গেছে। কি গো 69-এর উমো, তোমাকে এদের মধ্যে দেখলে মনে হয় সারস এসেছে বকের দলকে নাচ শেখাতে। সর্দারজি, তোমার ঠাট্টা শুনে আমোদ লাগছে না? না যাবার মতো পায়ের জোর থাকলে না এখান থেকে টেনে দৌড় মারতুম। তোমাদের এলাকায় নাচানো ব্যবসা যে কত সাংঘাতিক তার মোটা মোটা দৃষ্টান্ত দেখেছি। নাতি একটা সুখবর আছে। এদের ভালো কথা শোনাবার জন্য কেনারাম গোসাইকে আনিয়ে রেখেছি। এদের কাছ থেকে প্রণামীটা আদায় করে খরচটা উঠে যাবে। গোসাইজির কাছ থেকে রোজ সন্ধ্যেবেলায় না সরকারজি, সে হবে না। সন্ধ্যেবেলা মদ খেয়ে বড় জোর মাতলামি করি, উপদেশ শোনাতে এলে নরহত্যা করবে। খেপলে রক্ষে দিচ্ছ। এই বলতে বলতে উপস্থিত বাবু বলো। সাধু সাধু। আমাদের এই কারিগরদের দুর্বল বোধ মাঝে মাঝে একটু অশান্ত হয়ে ওঠে। এদের কানে একটু শান্তি মন্ত্র দেবে, ভারী দরকার। এদের কথা বলছো? আর এরা তো স্বয়ং কূর্ম অবতার। বোঝার নিচে নিজেকে চাপা দিয়েছে বলেই সংসারটা এখনো টিকে আছে। ভাবলে শরীর পুলকিত হয়। বাবা 47-এর পর একবার ঠাউরে দেখো, যে মুখে নাম কীর্তন করি সে মুখেই অন্ন যোগাও তোমরা। একবার কণ্ঠ খুলে বলো হরি 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 হরি, তাহলে তোমাদের সব বোঝা হালকা হয়ে যাবে। কি মধুর। বাবা, অনেকদিন এমন কথা শুনিনি। দাও দাও, আমার একটু পায়ে ধুলো দাও। আশীর্বাদ করি সর্বদাই অবিচলিত থেকো, তাহলে ঠাকুরের দয়াও তোমাদের পরে অবিচলিত রাখবে। এতক্ষণ আমি চলিত ছিল, কিন্তু আর তো পারি না। প্রণামী আদায় করতে যা রাজি আছি, কিন্তু ভণ্ডামি চলবো না। কি সরলতা! আরে পেটে মুখে এক, এদের আমরা কি শেখাবো? এরাই আমাদের শিক্ষা দেবে, বুঝেছো? বুঝেছি বই কি, এও বুঝেছি উৎপাতটা বেঁধেছে কোথা থেকে। এদের ভাড়া আমাকেই নিতে হচ্ছে। বহুবার বরঞ্চ একটু ওপারায় নাম শুনে আসুক।
সেখানে করতিরা খিটখিট শুরু করেছে। কোন পাড়ার কথা বললে সর্দার? ওই যে টঠা পাড়া, যেখানে 71-এর ট হচ্ছে মোড়ক। বাবা, আমার মনে হয় আরো কটা মাস পৌষ রাখা ভালো, কেননা নাহংকারাত পররিপু। পৌষের চাপে অহংকারটার কি হয়? অহংকারটার একেবারে দমন হয়। প্রভু প্রভু আশীর্বাদ করো, এদের যেন সুমতি হয়। ভয় নেই মা লক্ষ্মী, এরা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে। হরি 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 হরি। কি গো 69-এর রুমো, তোমার ও পাড়ার মেজাজটা যেন কেমন দেখছি। তা হতে পারে গোসাই গিয়ে পূর্ণ অবতার বললেন, কিন্তু শাস্ত্র মতে অবতারের বদল হয়। পূর্ণ হঠাৎ বরাহ হয়ে ওঠে, বর্মের বদলে বেরিয়ে পড়ে দন্ত, আর ধৈর্যের বদলে গো। শুনে একটু থামো তো। সর্দার দাদা, সর্দার দাদা, আমার দরবারটা ভুলো না। কিছুতেই না, শুনে রাখলো, মনেও রাখবো। আহা, দেখলে সর্দার লোকটি কি সরেস, সবার সঙ্গেই ওর হেসে কথা। মকরের দাঁতের শুরুতে হাসি, অন্তিমে কাম। ওই ওই তোমার নন্দিনীর ডাক পড়লো। আজকের মতো বিষ্ণু দাদাকে আর পাওয়া যাবে না। তোমার বিষ্ণুদার আশা আর রেখো না। কোন সুখেও তোমায় ভুলিয়েছে বলো দেখি বেয়াই। ভুলেছে, ভুলেছে দুঃখে। অমন উল্টে কথা কও কেন বেয়াই? ও তোরা বুঝবি নে, এমন দুঃখ আছে যাকে বলবার মতো দুঃখ আর নেই। তুমি তো 302। আহা, প্রভুর কি স্মরণ শক্তি! আমার মতো অভাজন কেউ বলেন না। দেশ থেকে আমার স্ত্রী আসছে, তোমার পাড়ার কাছেই তার ডাক বদল হবে। শীঘ্রই এখানে পৌঁছে দেওয়া চাই। পাড়ায় গরুর মরক, গাড়ি টানবার মতো। আহ! এই দাও, এই খোদাই করতে লাগিয়ে দেওয়া যাবে। কোথায় যেতে হবে জানো তো? বাগান বাড়ি, যেখানে শব্দদের ভোর। প্রভুর লক্ষ্য ঠিকই আছে, তবু নানান দিকে দৃষ্টি রাখতে হয় তো, ওই দু একটা ফসকেও যেতে পারে। এই দেখুন না 95, গ্রাম সম্পর্কে আমার বিশ্বসুর পাথরের হাড় কখনো দিয়ে সর্দার মহারাজের খরম বানিয়ে দিতেও প্রস্তুত। প্রভু ভক্তি দেখে স্বয়ং তার স্ত্রী তার নাম বড় খাতায় উঠেছে। শান্ত খোদায় তোমাদের সেবা। সে যাও, তুমি এক্ষুনি যাও। কি আরেকজনের কথা বলবো না প্রভু, যদি তো সে আমার শালা, তার মা মারা যাওয়ার পর তার কথা কাল হবে। তুমি দৌড়ে চলে যাও, আমার বইয়ের ডাক বদলটা। দূরের রাস্তা দিয়ে আজ সকালে ওরা পৌষের গান গেয়ে মাঠে যাচ্ছিল, শুনেছি রে? আমার সকাল কি আর তোর সকালের মতো যে গান শুনতে পাবো? এই যে ক্লান্ত রাত্রির তারি ঝেঁটিয়ে ফেলা উচ্ছিষ্ট। আজ মনের খুশিতে ভাবলাম এখানকার ওই প্রাকারের ওপর চড়ে ওদের গানে যোগ দেবো। কোথাও পথ খুঁজে পেলুম না, তাই তোমার কাছে এসেছি। আমি তো প্রাকার নই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি আমার প্রাকার। তোমার কাছে এসে উঁচুতে উঠে বাহিরকে দেখতে পাই। তোমার মুখে এসব কথা শুনে আশ্চর্য লাগে। কেন? চক্ষুপুরীতে ঢুকে অবধি এতকাল মনে হতো জীবন জুড়ে আমার আত্মহাসকে হারিয়ে ফেলেছি। মনে হতো এখানকার টুকরো মানুষদের সঙ্গে আমাকে এক রেখাটিতে পুঁতে একটা পিণ্ড পাকিয়ে তুলেছে, তার মধ্যে কোনো ঠাক নেই। এমন সময় তুমি এসে আমার মুখের দিকে এমন করে চাইলে আমি বুঝতে পারলাম আমার মধ্যে এখনো আলো দেখা যাচ্ছে। তাহলে এই বদ্ধ ঘরের ভিতরে কেবলমাত্র তোমার আমার মাঝখানে একখানা আকাশ বেঁচে আছে, বাকি সব ওটা। সেই আকাশটা আছে বলে তোমায় গান শোনাতে পারি। তোমায় গান শোনাবো, তাই তো আমায় জাগিয়ে
বুঝি আমার ব্যথার আড়ালেতে দাঁড়িয়ে থাকো, ও গো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো। পাগল পাগল, তোমার একটা কথা বলি, যে দুঃখের গান তুমি গাও, আগে আমি তার খবর পাইনি। কেন রঞ্জনের কাছে? না, দুই হাতে দুই দাঁড় ধরে সে আমাকে তুফানের নদী পার করে দেয়। ও ঘোড়ার কেশর ধরে সে আমাকে বনের মধ্যে দিয়ে ছুটিয়ে নিয়ে যায়। ধাপ দেওয়া বাঁধে দুই পুরুর মাঝখানে তীর মেরে সে আমার ভয়কে উড়িয়ে দিয়ে হাহা করে হাসে। আমাদের নাগাই নদীতে ঝাঁপিয়ে পড়ে স্রোতটাকে সে যেমন তোলপাড় করে, আমাকে নিয়েও অমনি দুষ্টান করে। প্রাণকে সর্বস্ব বন করে সে হার জিতের খেলা খেলে। সেই খেলাতেই আমাকে জিতে নিয়েছে। একদিন তুমিও তো ছিলে, কিন্তু কি মনে করে বাজি খেলার ভিড় থেকে একলা বেরিয়ে গেলে। যাওয়ার সময় কেমন করে মুখের দিকে চাইলে বুঝতে পারলাম না। তারপর কত কাল তোমার খোঁজ পাইনি, কত কাল। আচ্ছা, কোথায় তুমি গেলে বলো তো? আমার তরি ছিল চেনা কুলে বাঁধন যে গেল খুলে, তারে হাওয়ায় হাওয়ায় নিয়ে গেল। কোন অচেনা ধারে। সেই অচেনা ধার থেকে এখানকার এই সুরঙ্গ খোদার কাছে কে আবার তোমাকে টেনে আনলে? একজন মেয়ে, মেয়ে? হ্যাঁ, হঠাৎ তীর খেয়ে উড়ন্ত পাখি যেভাবে মাটিতে পড়ে যায়, সে আমাকে তেমনি করে এই ধুলোর মধ্যে এনে ফেলেছে। সে তোমাকে কেমন করে ছুঁতে পারে? তৃষ্ণার জল যখন আশার অতীত হয়, মরীচিকা তখন সহজে ভোলায়। তারপর দিকহারা নিজেকে আর খুঁজে পাওয়া যায় না। একদিন পশ্চিমের জানলা দিয়ে আমি দেখছিলাম মেঘের স্বর্ণ, সে দেখছিল সর্দারের সোনার চূড়া। আমাকে কটাক্ষে বললে, ওইখানে আমাকে নিয়ে যাও, দেখি কত বড় তোমার সামর্থ্য। আমি স্পর্ধা করে বললুম, যাবো নিয়ে। আনলুম তাকে সোনার চূড়ার নিচে। তখন আমার গোড় বাঁধলো। পাগল ভাই, আমি এসেছি। তোমাকে এখান থেকে আমি বের করে নিয়ে যাবো। ওই সর্দারের সোনার শিকল আমি ভাঙবো ভাঙবো ভাঙবো। এখানকার রাজাকে যখন পর্যন্ত টলিয়েছো, তখন তোমাকে ঠেকাবে কিসে? আচ্ছা, তোমার ওকে ভয় করে না? এই জালের বাইরে থেকে ভয় করে, কিন্তু আমি যে ভিতরে গিয়ে দেখেছি। কিরকম দেখলে? দেখলাম মানুষ, কিন্তু প্রকাণ্ড। কপালখানা যেন মনে হয় ৭ মহলা বাড়ি সিংহদ্বার। বাহু দুটো কোন দুর্গম দুর্গের লোহার অর্গল। ঘরে ঢুকে কি দেখলে? ওর বাহাতের উপর একজন বাজ পাখি বসেছিল। সেটাকে দাঁড়ে বসিয়ে এক দৃষ্টি মুখে চেয়ে রইল। তারপর যেমন করে বাজ পাখির পাখার মধ্যে আঙুল চালাতে লাগলো, অমনি করে আমার হাত ধোকানি নিয়ে আস্তে আস্তে বলিয়ে দিতে লাগলো। হঠাৎ চমকিয়ে দিয়ে জিজ্ঞাসা করলো, আমাকে তোমার ভয় করে না? আমি বললাম, একটুও নয়। তখন আমার এই খোলা চুলের মধ্যে 2 হাত ভরে দিয়ে কতক্ষণ চোখ বুজে বসে রইল। তোমার কেমন লাগলো? কেমন বলবো? হ্যাঁ, মনে হলো ও যেন 1000 বছরের এক বটগাছ, আর আমি যেন ছোট্ট একটা পাখি। ও ডালের ডগায় কখনো যদি একটু দোল খেয়ে যাই, সে
সেই খুশিটাকে ওর মজ্জা, ইচ্ছে করে ওই একলা প্রাণকে সেই খুশিটুকু দিতে। আচ্ছা, তারপরে সে কি বললে? হঠাৎ বর্ষার ফলের মতো দৃষ্টি আমার মুখের উপর রেখে বলল, আমি তোমাকে জানতে চাই। আমার কেমন গা শিউরে উঠলো। বললাম, জানবার কি আছে? আমি কি তোমার পুঁথি? ও বললো, পুঁথিতে যা আছে সব জানি, কেবল তোমাকে জানি নে। তারপর কেমন ব্যগ্র হয়ে বললো, রঞ্জনের কথা বলো, রঞ্জনের কথা বলো, তাকে কিরকম ভালোবাসো। আমি বললুম, জলের ভিতরকার হাল যেমন আকাশের ওপর তার পালকে ভালোবাসে, পালে জাগে হাওয়ার গান, হালে জাগে ঢেউয়ের নাচ। মস্ত একটা লোভী ছেলের মতো এক দৃষ্টি শুনলে, হঠাৎ চমকিয়ে দিয়ে বললে, ওর জন্য প্রাণ দিতে পারো? আমি বললাম, এক্ষুনি। ও ঢেকে গর্জন করে বলো, কখনো নয়। আমি বললাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পারি পারি পারি। বললো, তাতে তোমার লাভ? বললাম, জানি নে। তখন কেমন ছটফটিয়ে বলে উঠলো, যাও যাও যাও, আমার ঘরের থেকে যাও, কাজ নষ্ট করো না। কথার মানে বুঝতে পারলাম না। সব কথার স্পষ্ট মানেও জানতে চাই। ওই দেখো বাবার ভাই সর্দার, নিশ্চয়ই লুকিয়ে লুকিয়ে এতক্ষণ ধরে আমাদের কথাই শুনছে। এখানে তো চারদিকেই সর্দারের ছায়া, এড়িয়ে চলবার যোগী। আচ্ছা, এই সর্দার লোকটাকে কেমন লাগে তোমার? ইস, ওর মতো মরা জিনিস আমি আর দুটো দেখিনি। যেন বেদবল থেকে কেটে আনা পাতা নেই, শেকড় নেই, মজ্জার রস নেই, শুকিয়ে একেবারে ইটলিট করছে। প্রাণকে শাসন করবার জন্যই প্রাণ দিয়েছে দুর্বাগা। শুনতে পাবি? চুপ করাটা যদি শুনতে পায়। সর্দারজি, গৌর সত্তরে নেব, সকলের সঙ্গেই তোমার পূর্ণ আজ বিচার নেই। এমনকি তোমার সঙ্গে শুরু হয়েছিল, বাদ বিচারটা করতে গিয়ে বেঁধে গেল। কি নিয়ে আলাপ চলছে? তোমাদের দুর্গ থেকে কিভাবে বেরিয়ে আসা যায় পরামর্শ করছি। বলো কি, এত সাহস? কবুল করতেও ভয় নেই? সর্দার, মনে মনে তো সব জানুন। খাঁচার পাখি যে শলাগুলোকে ঠোকরায়, সে তার আদর করে নয়। তাই কথা কবুল করলে কি আর না করলেই বাকি। আদর করে নয় সে কথা জানা আছে, কিন্তু কবুল করতে ভয় করে নাই, কয়েকদিন ধরে জানান দিচ্ছে। সর্দারজি বলেছিলেন রঞ্জনকে দেবে। ওই কথা রাখলে না? আজই তাকে দেখতে পাবে। নিশ্চিত জানতো, তবুও যখন আসার খবর দিলেন, এই না জয় হোক তোমার কুন্দফুলের মালা। ছি ছি, মালাটা নষ্ট করলে। রঞ্জনের জন্য রাখলে না কেন? তার জন্য মালা আছে। আছে বই কি, ওই বুঝি গলায় দুলছে। জয়মালায় কুন্দ ফুলে, এ হাতের দান। আর পরনমালা রক্ত করবি, ও হৃদয়ের দান। ভালো ভালো, হাতের দান হাতেই চুকিয়ে দাও, নইলে শুকিয়ে যাবে যে। আর হৃদয়ের দান যত অপেক্ষা করবে, তত তার দাম বাড়বে। ছাড়ো তো পাগল ভাই, এসো এসো এসো। শোনো, শুনতে পাচ্ছ? নন্দা, কি বলতে চাও বলো? ঘরের ভেতর যেতে দাও, অনেক কথা বলবার আছে। বারবার কেন মিছে অনুরোধ করছো? এখনো সময়। ওকে তোমার সঙ্গে রঞ্জনের চুরি নাকি? না রাজা, আমি রঞ্জনের অপি, যে পিঠে আলো পড়ে না। আমি অমাবস্যা। অমাবস্যা? তোমাকে নন্দিনীর কিসের দরকার? নন্দিনীর লোকটা তোমার কে? ও, হ্যাঁ, ও আমার সাথী, ওই তোমাকে গান শেখায়। তোমার সাথী? এখনই যদি তোমার সঙ্গ ছাড়া করি তাহলে কি হয়? তোমার কি কোনো সঙ্গী নেই নাকি? মধ্যাহ্ন সূর্যের কোনো সঙ্গী থাকে? তোমার হাতেও নাকি? একটা মরা ব্যাঙ। ইস, ও, মরা ব্যাঙ। ইস, কি করবে ওকে নিয়ে? এই ব্যাংকটা পাথরের কোটরের আড়ালে 3000 বছর ছিল টিকে। এইভাবে কি করে টিকে থাকতে হয় তা রহস্যর কাছে শিখছিলুম, কিন্তু কি করে বেঁচে থাকতে হয় তাও জানে না। তাই আজ আর ভালো লাগলো না, ওই পাথরের আড়াল দিলুম ভেঙে। এইভাবে নিরন্তরে টিকে থাকার থেকে ওকে দিলুম মুক্তি। ভালো খবর নয় নন্দিন? আজ আমার চারিদিক থেকেও তোমার
হ্যাঁ, হ্যাঁ, আমি জানি আজ আমার রঞ্জনের সঙ্গে দেখা হবে। তখন আমি তোমাদের দুজনকে একসঙ্গে দেখবো। জালের আড়ালে তোমার ওই চশমার ভিতর গিয়ে দেখতেই পাবে না। ঘরের মধ্যে এনে বসিয়ে দেখবো। তাতে কি? আমি জানতে চাই। তুমি যখন জানবার কথা বলো কেমন ভয় করে। কেন? মনে হয় যে জিনিসটাকে মন দিয়ে জানা যায় না কিন্তু প্রাণ দিয়ে বোঝা যায় তার উপর তোমার দরদ নেই। তাকে বিশ্বাস করতে সাহস হয় না, পাছে ঠকি। যাও, চলে যাও এখান থেকে, চলে যাও। শোনো নন্দিন, নন্দিন, তোমার কপালে ওই যে রক্তকরবীর মঞ্জুরি, ওটা আমাকে দাও। এই কি করবে? এই ফুলের মঞ্জুরির দিকে যখন দেখি তখন আমার মনে হয় আমার রক্ত আলোর শনিগ্রহ ফুলের রূপ ধরে এসেছে। কখনো ইচ্ছে করছে ওটা তোমার কাছ থেকে কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলে দিই। আবার কখনো ভাবছি নন্দিন যদি ওই মঞ্জুরি আমার গলায় পরিয়ে দেয় তাহলে 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 হয়তো আমি খুব সহজেই মরতে পারি। একজন মানুষ রক্তকরবী ভালোবাসে, তাকে মনে করেই তো এই ফুল আমার কানে দুল করেছে। তাহলে বলে দিচ্ছি, সে আমারও শনিগ্রহ, তারও শনিগ্রহ। ও কি বলছো তুমি? আমি যাই। কোথায় যাবে? তোমার দুর্গদুয়ারের সামনে বসে থাকবো। কেন? রঞ্জন যখন সে পথ দিয়ে আসবে দেখতে পাবে আমি তারই জন্য অপেক্ষা করি। তোমার রঞ্জনকে যদি ধুলোর সাথে মিশিয়ে দিই, তাকে যদি আর চিনতে না পারা যায়। আজ তোমার কি হয়েছে? তুমি যে আমার ভয় দেখাচ্ছ কেন? মিছে মিছে ভয়? তুমি জানো না আমি কতটা ভয়ঙ্কর। লোকে তোমায় ভয় করে এটাই দেখতে ভালোবাসো। আমাদের গায়ের শ্রীকণ্ঠ যাত্রায় রাক্ষস সাথে, সে আসরে নামলে ছেলেরা আঁতকে উঠলে ভারী খুশি হয়। তোমারও যে দেখছি সেই দশা। আবার কি মনে হয় সত্যি কথা বলবো? রাগ করবে না? হ্যাঁ বলো। ভয় দেখাবার ব্যবসা এখানকার মানুষ, তাই তো তোমাকে জাল দিয়ে ঘিরে অদ্ভুত সাজিয়ে রেখেছে। আচ্ছা, এই জুজুর পুতুল সেজে থাকতে তোমার লজ্জা করে না? কি বলছো নন্দিন? এতদিন যাদের ভয় দেখিয়ে বেরিয়েছো, একদিন তারা ভয় পেতে লজ্জা পাবে। আবার রঞ্জন যদি এখানে থাকতো না, তোমার মুখের উপর তুড়ি মেরে সে মরতো, তবু ভয় পেত না। তোমার স্পর্ধা তো কম নয়। এতদিন ধরে যা কিছু ভেঙে চুরমার করেছি, সেই রাশ করা পাহাড়ের চূড়ায় তোমাকে দাঁড় করিয়ে দেখাতে ইচ্ছে করছে। তারপর তারপর আমার শেষ ভাঙাটা ভেঙে ফেলি, দাড়িমের দানা ফাটিয়ে 10 আঙুলের ফাঁকে যেমন তার রসকে নিংড়ে বার করতে হয়, তেমনি তোমাকে আমার এই 2 হাতের মধ্যে যাও এখান থেকে। কি করতে পারো করো, আমার বিশ্রী গর্জন করছো কেন? তুমি জানো না আমি কি অদ্ভুত ভয়ঙ্কর। আমার ঘরের ভেতর থেকে কখনো আর্তনাদ শোনোনি? সৃষ্টিকর্তার চাতুরি আমি ভাঙি। বিশ্বের মর্মস্থানে যা কিছু লুকোনো আছে তাকে আনতে চাই। গাছের থেকে আগুনকে চুরি করতে হলে তাকে পোড়াতে হয়। তোমার মধ্যেও আছে সেই রাঙা আগুন, তাকে দাহন করে বার করবই। আমি হয় পাবো নয়তো নষ্ট করব। যাকে পাইনে তাকে দয়া দেখাতে পারিনে, তাকে ভেঙে ফেলাও খুব একরকম করে পাওয়া। পালাও পালাও পালাও, পায়রা যেমন বাজ পাখির ছায়া দেখে পালায়, পালাও তুমি পালাও। শোনো নন্দিন, নন্দিন, সামনে তোমার মুখে চোখে ওই যে প্রাণের লীলা, আর পেছনে কালো চুলের ধারা, যেন মৃত্যুর নিস্তব্ধ ঝর্ণা। যেদিন আমার হাত দুটো তার মধ্যে ডুব দিয়ে মরবার আরাম পেয়েছিল, মরণের মাধুর্য কখনো এমন করে পাইনি। সেই গুচ্ছ গুচ্ছ কালো চুলের নিচে মুখ ঢেকে আমার গভীর ভাবে ঘুমোতে ইচ্ছে করছে। নন্দিন, তুমি জানো না আমি কতটা শান্ত। তুমি কি কখনো ঘুমাও না? ঘুমোতে আমার ভয় করে।
না না, গান নয়, গান নয়, গান নয়। ভেতরে কি প্রলয়কাণ্ড হচ্ছে বলতো? ভয়ঙ্কর শব্দ যে। রাজা বোধহয় নিজের উপর রেগেছে, তাই নিজের তৈরি কিছু একটা চুরমার করে দিচ্ছে। মনে হচ্ছে বড় বড় থাম সব হুড়মুড় করে পড়ে যাচ্ছে। আমাদের এই পাহাড়তলা জুড়ে একটা সরোবর ছিল, শঙ্খিনী নদীর জল এসে সেখানে জমা হতো। একদিন তার বাদিকের পাথরের সুতিটা কাঁপতে জমা জল পাথরের অর্থসীর মতো খলখল করে বেরিয়ে গেল। সেদিন থেকে রাজাকে দেখে মনে হচ্ছে তার সঞ্চয় সরবরে পাথরটার চাল লেগেছে। কোনোটা ভিতরে ভিতরে ওই ওই দেখতে পাচ্ছ কে যাচ্ছে? একটি মেয়ে ধানি রঙের কাপড় পরা। পৃথিবীর প্রাণ ভরা খুশিকাটা নিজের সর্বাঙ্গে টেনে এনেছে। ওই আমাদের নন্দিন। বলো কি হে, তোমার পাকা হারে এমন ঠোকাঠুকি বাজে নাকি? ওই পুরাণ বাগিস, জানার টানের চেয়ে প্রাণের টান বেশি হলে পাঠশালা পালানো ঝোঁক সামলানো যায় না। আচ্ছা বর্তমান তোমাদের রাজার সঙ্গে দেখা হবে কোথায়? দেখা হওয়ার উপায় নেই, ওই জালটির আড়াল থেকে আলাপ হতে পারে। বলো কি হে, এই জালের আড়াল থেকে? ঘোমটার আড়াল থেকে যেরকম রসালাপ চলে সেরকম নয়, একেবারে ছাকা কথা। ওর গোয়ালের গরু বোধহয় দুধ দিতে জানে না, একেবারে মাখন দেয়। হ্যাঁ, কিন্তু বাজে কথা বাদ দিয়ে আসল কথা আদায় করে তো পণ্ডিতের অভিপ্রায়। বিধাতা নয়, তিনি আসল জিনিসটা সৃষ্টি করেছেন বাড়ি জিনিসকে লালন করার জন্য। তিনি সম্মান করেন ফলের মাটি আর ভালোবাসেন ফলের শাস্ত্র। আজকাল দেখছি তোমার বস্তুতত্ত্ব ওই ধানি রঙের দিকে একটানা ছুটেই চলেছে। আচ্ছা ভাবো তোমাদের রাজাকে তুমি সহ্য করো কি করে? সত্যি কথা বল, হ্যাঁ, আমি ওকে ভালোবাসি। বলো কি হে? তুমি জানো না, ও এত বড়, ওর দোষগুলোকে নষ্ট করতে পারে না। দেবে না কখনো কিছু। আবার এসছি। ওরা ব্যাংকটাকে ফেলে রেখেও পালিয়েছে। কার চোখে ভয় পায়। পাগলি, আজ তো চোখে মুখে একটা অদ্ভুত দীপ্তি দেখছি। তোর মনের মধ্যে কোন ভাবনার অগ্নোদয় হয়েছে না আমাকে বলবি রে? মনের মধ্যে খবর এসে পৌঁছেছে, আজ নিশ্চয় রঞ্জন আসবে। তা নিশ্চয় খবর এলো কোন দিক থেকে? শোনো, আমার জানালা ধারে ডালিমের ডালে রোজ একটা নীলকণ্ঠ পাখি এসে বসে। আর সন্ধে হলে ধ্রুব তারাকে প্রণাম করি আর বলি, ওর পাখার একটি পালক, ওর পাখার একটি পালক যদি আমার আমার বিছানায় এসে পড়ে, নিশ্চয়ই জানবো আজ রঞ্জন আসবে নিশ্চয়। আজ ভোরবেলা ঘুম ভেঙে দেখি উত্তরার বাতাসে পালক এসে পড়েছে বিছানায়। এই দেখো আমার বুকের আঁচলে। পাগলি, এখন আমি যাই। কোথায়? আমার নিজের কাজে। না, আজ তোমাকে কাজ করতে দেবো না। কি করব? গান করো। ভালোবাসি, ভালোবাসি, এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাসি, ভালোবাসি, ভালোবাসি। পাগল, পাগল, তুমি যখন গান গাও আমার মনে হয় অনেক কিছু তোমার পাওনা ছিল, কিছু তোমাকে দিতে পারিনি। তোর সেই কিছু না দেওয়া আমি ললাটে পড়ে চলে যাব, তবে অল্প কিছু দেওয়ার দামে আমার গান বিক্রি করব না। এখন বল, কোথায় যাবি? পথের ধারে, যেখান থেকে রঞ্জন আসবে সেখানে বসে আবার তোমার গান শুনবো। আকাশে কাম বুকের মাঝে